দেশ এগিয়ে যাচ্ছে, বড় হচ্ছে দেশের অর্থনীতি। তার সঙ্গে তাল মিলিয়ে দেশের রেস্তোরাঁ খাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। সেখানেও নতুন নতুন ব্যবসায়ীরা যুক্ত হচ্ছেন, তরুণরাও যুক্ত হচ্ছেন। সরকারের হিসাব বলছে গেল এক দশকে রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে ৮ গুণ। সেই সঙ্গে আরেকটি বাস্তবতাও আছে, সম্প্রতি যে করোনার যে অভিঘাত, সেই অভিঘাতেও বন্ধ হয়ে গেছে অনেক রেস্তোরাঁ। যেগুলোও বা চালু আছে সেগুলোও যুদ্ধ করছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে। ঠিক এরকম বাস্তবতায় দাঁড়িয়ে দেশের রেস্তোরাঁ খাত কেমন আছে, কি করছে, বা সেখানে সমস্যা কি, কিংবা কিভাবে সেই সমস্যার সমাধান হতে পারে, সেটি নিয়েই আমরা সাজিয়েছি আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই বিস্টকে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটু আলোচনার শুরুটা একটু সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রেস্তোরাঁ খাতকে শিল্পের মর্যাদা দেয়া। তো সম্প্রতি আমরা দেখলাম যে শিল্প মন্ত্রণালয় কিংবা সরকার সেটি কিন্তু আপনাদের দাবি পূরণ করেছে এবং রেস্তোরাঁ খাত শিল্পের মর্যাদা পেয়েছে। তো এ বিষয়ে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং শিল্পমন্ত্রী এবং শিল্প সচিব মহোদয়কে যারা আমাদেরকে শিল্প ঘোষণায় সহযোগিতা করেছেন। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই বিষয়টা। দেখেন, সারা পৃথিবীতেই রেস্তোরাঁটা একটা শিল্প, কারি ইন্ডাস্ট্রি নামে পরিচিত সারা পৃথিবীতেই। তো এটা একটু দেরিতে হলেও আমরা পেয়েছি। এখন এটা বাস্তবায়নটা জরুরি। এটা বাস্তবায়ন হলেই আমরা একটা শৃঙ্খল পরিবেশে আমরা যেতে পারবো। আপনি জানেন যে আমাদের সেক্টরটা সবচেয়ে অবহেলিত ছিল, এখনও আছে। আমাদের সেক্টরের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার সমন্বয়হীনতা। আমাদের অনেকগুলো অধিদপ্তর আমাদেরকে মনিটরিং করে এবং যে যার মতো প্ল্যান করে তার মতো করে বাস্তবায়ন করে। সেক্ষেত্রে রেস্তোরাঁ মালিকদের সাথে সমন্বয়টা নাই, এখনও হচ্ছে না। এত বলার পরেও ওই সমন্বয়গুলো হচ্ছে না। তো আমরা আশা করছি সরকার যে শিল্পনীতি ঘোষণা করেছেন সেখানে এটাকে প্রায়োরিটি দিয়ে, কারণ পর্যটনের সাথে রেস্তোরাঁ খাতটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় এবং এই পর্যটনকে বিকশিত করতে হলে রেস্তোরাঁকে সবার আগে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। শৃঙ্খলা আনার জন্য সবার আগে জরুরি হচ্ছে স্কিল ওয়ার্কার, যেটা আমরা সংকটে আছি। সারা বাংলাদেশে যতগুলো রেস্তোরাঁ আছে তার 95% কর্মী হচ্ছে অদক্ষ, যাদের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। না, একটু ওই আলোচনাটাতেই থাকতে চাই, ওদিকে একটু পরে যাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে শিল্পের মর্যাদা যে এখন পেল, আগে ছিল না, তো এখন কি সুবিধা হলো? যে দেখেন, সুবিধাটা দীর্ঘমেয়াদী, সাথে সাথে কোনো সুবিধা আমরা পাবো না। প্রথমত হচ্ছে রেস্তোরাঁয় কোনো ব্যাংক ঋণ হতো না। একটা বাংলাদেশ ব্যাংকের এম্বার্গো আছে যে প্যারিশেবল আইটেমের ঋণ প্রদান করা হয় না। তো এখন এইটা শিল্প ঘোষণায় আমরা কিন্তু একটা ঋণের আওতায় চলে আসলাম। আমরা এসএমই ফাউন্ডেশন থেকে সরকারের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র শিল্পে আমরা ঋণ পেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে সেটা আমরা কিন্তু শিল্পের দরে পে করতে পারবো। যদিও সরকার কিছুদিন আগে গ্যাসের যে মূল্যটা সেটা শিল্প, কমার্শিয়াল, বাণিজ্যিক সবে একই রকম আবাসিক প্রাইস করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে যদি মানে বাজার যদি নর্মাল হয়, এখন তো সারা পৃথিবীতেই ইউক্রেন যুদ্ধের কারণে সব কিছুরই তেল, গ্যাস, বিদ্যুৎ সবই দাম বাড়ছে। তো ভবিষ্যতে যখন এটা নর্মাল হবে, আমরা আশা রাখছি যে হয়তো যুদ্ধ পরবর্তী নর্মাল হয়ে গেলে তখন হয়তো শিল্পের ক্ষেত্রে আমরা ওই ফ্যাসিলিটিসগুলো পাবো। এই যে আপনি গ্যাস বিদ্যুতের কথা বলছেন, তো গ্যাস বিদ্যুতের দাম বাড়ার কারণে এইটার কি প্রভাব পড়েছে এই রেস্তোরাঁ খাতে? দেখেন, গ্যাস বিদ্যুতের সাথে সব কিছুই জড়িত। আপনি তেলের দামটা ধরতে হবে এখানে, যে তেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টের দামই বেড়ে গেছে সারা পৃথিবীতে। এখন দেখেন যেভাবে মূল্যস্ফীতি হচ্ছে, বাংলাদেশের বাইরে না, সেইখানে আমরা যারা প্রতিনিধিত্ব করি রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ ব্যবসায়ীদের, তারা কিন্তু শ্রমজীবী কর্মজীবী মানুষকে প্রতিদিন লাঞ্চ, ডিনার, আপনার সকালে ব্রেকফাস্ট করায়। কিন্তু সেই ক্ষেত্রে এই যে বাজারের যে এই দাম, সেই দামের সাথে সেলের, এই বর্তমান রেস্তোরাঁয় যে প্রোডাক্ট সেলের কোনো ইয়ে নাই, মানে কি বলে এটাকে, ব্যালেন্সটা নাই। আমরা কিন্তু ম্যাক্সিমাম রেস্তোরাঁয় কিন্তু কোনো প্রকার প্রফিট করতে পারছি না। অনেক রেস্তোরাঁ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য যে কাস্টমারও কমে গেছে। বাজারে যখন ইম্প্যাক্ট পড়ে তখন রেস্তোরাঁয় কিন্তু খাওয়া মানুষ কমিয়ে দেয়। আপনি জানেন যে বিশেষ করে এই যে আপনার গরুর মাংস, ব্রয়লার মুরগি, আজকে সকালেও ব্রয়লার মুরগির দাম 250 থেকে 260 টাকা, যে মুরগি এক মাস আগে 140-150 টাকা ছিল। এই যে আনসার্টেন সমস্ত কিছু, সমস্ত প্রোডাক্ট, ডিমের ক্ষেত্রে ইভেন সবজির বাজারও চড়া।
তো এই রোজা আসতেছে, রোজার আগে যে বাজার কি হবে উই ডোন্ট নো। তো এই ক্ষেত্রে হয় কি, আমরা রেস্তোরাঁ মালিকটার সাথে বেশি সাফার করি। আমরা চাইলে প্রতিদিন সকাল বিকেল দাম বাড়াতে পারি না, আমাদের একটা দাম ফিক্স করে কাস্টমারকে সার্ভিস দিতে হয়। যখন আমরা দাম বাড়াতে যাই তখন কিন্তু একটা বর্ষা হয় মানুষের সাথে, কাস্টমারদের সাথে একটা হেভি একটা ঝামেলার সৃষ্টি হয়, কারণ কেউ বেশি দামে দিয়ে নিতে চায় না, কারণ রেগুলার কাস্টমার যারা। এই যে আপনি রমজানের কথা বললেন, জি। তো একদিকে তো জিনিসপত্রের বাড়তি দাম আছেই, পাশাপাশি আবার শুরু হচ্ছে রমজান। রমজানের সময় তো এটাও তো আপনাদের ব্যবসার জন্য একটা মানে কি বলবো, একটু বৈরী পরিস্থিতি আর কি, কারণ অধিকাংশ সময় রেস্তোরাঁ বন্ধ রাখতে হয়। তো ঠিক এরকম বাস্তবতায় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? দেখেন, রমজান একটা পবিত্র মাস। আমরা তো সারা বাংলাদেশের মানুষ, শুধু আমাদের সেক্টর না, সমস্ত সেক্টরই মনে করে এটা মুনাফার মাস। আসলে এটা কিন্তু ত্যাগের মাস। আমরা কিন্তু ধর্মীয়ভাবেও কেউ পালন করছি না। বড় বড় শিল্পপতি থেকে শুরু করে, বড় বড় পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে, সবাই কিন্তু রমজান মাসকে একটা টার্গেট করে অতি মুনাফায় কিন্তু বাজারের 12টা বাজিয়ে দেয়। তো আমাদের রেস্তোরাঁ সেক্টরে দেখেন রমজান মাসে ম্যাক্সিমামই বন্ধ থাকে, শুধু ইফতারটা আমরা চালাই, এবং কিছু রেস্টুরেন্টে 1% রেস্টুরেন্টও না, সেহেরি চালাই। এই সেহেরি যদি চালাতে গিয়েও পুলিশের বাধার সম্মুখীন, অনেক আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে চালাতে দেয় না। রমজানের ক্ষেত্রে দেখেন ইফতারের একটা ট্রেডিশন রেস্তোরাঁর সামনে বিক্রি করা, সেটাও অলমোস্ট অনেক বছর যাবৎ বাইরে বিক্রি করা বড় প্রতিবন্ধকতা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আপনি আমাদেরকে এই রমজানে একটু সুযোগ দিবেন, যাতে আমরা একটু ইফতারটা প্রতিবন্ধকতা না করে যাতে রেস্টুরেন্টের বাইরে বিক্রি করতে পারি, কারণ ট্রেডিশন, এটা আমাদের ঐতিহ্য। তো আমরা এই রমজানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি জানেন যে শ্রমিকদের বোনাস, বেতন, কিন্তু আমরা ওই রকম ব্যবসা করতে পারি না। তারপরে আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তারপরেও আমরা রেস্তোরাঁ মালিক সমিতি থেকে সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানিয়েছি, যেহেতু সারা পৃথিবীতে ক্রাইসিস চলছে, বাংলাদেশের বাইরে না, আমরা যেন মুনাফা না করে সাধারণ মানুষদেরকে সুলভ মূল্যে ইফতারটা দিতে পারি, যাতে আমরা ইফতারে, সেহরিতে আমরা যেন ওইভাবে মানে কি বলে, মানে প্রাইস না রাখি, যাতে আমরাও যাতে বাঁচি, সাধারণ মানুষও যেন, ভোক্তারাও যেন ন্যায্য দামে কিনতে পারে। সেই ব্যাপারে সবার কাছে আমি আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আমাদের মালিক সমিতি থেকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে রমজানে আমরা চেষ্টা করব সেফটি ফুড। সবার আগে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর বড় অঙ্গীকার, যে সেফটি ফুড, যে জন্য সেফটি ফুড অথরিটি করেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, আমাদের যে অজ্ঞতা আছে, সেখান থেকে বেরিয়ে এসে যদি কোনো প্রয়োজন মনে হয় আমাদের সাপোর্টের রেস্তোরাঁ মালিক সমিতির যে কোনো রেস্তোরাঁ মালিকদেরকে আমরা দিতে প্রস্তুত, কিন্তু আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না আপনার সেফটির বিষয়ে। আপনারা জনাব ইমরান হাসান, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। আমরা তার সঙ্গে আলোচনা করছি দেশের রেস্তোরাঁ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। জনাব ইমরান হাসান, আমরা যে আলোচনায় ছিলাম, এই যে রমজান মাসের সময় আপনি বলছেন যে আপনারা যাতে নির্বিঘ্নে অন্তত সেহারি এবং ইফতারটা যাতে আপনারা বিক্রি করতে পারেন, তার একটা ব্যবস্থা করার জন্য আপনারা বলেছেন। অসুবিধাটা কোথায় হয়? অতি উৎসাহী কর্মকর্তাদেরই সমস্যাটা এখানে। ধরেন আমরা একটা সেহরির ব্যবস্থা করেছি, সেখানে বাধা আসবে, পুলিশ প্রশাসন থেকে অনুমতি কার থেকে নিয়েছেন, তো কেন খুলবেন? এই ধরনের বিভিন্ন জায়গায় যাদের যোগাযোগ কানেকশন ভালো, তারা হয়তো নির্বিঘ্নে করতে পারছেন, যারা ছোট ছোট ব্যবসায়ী তারা পারছেন না। তো সেক্ষেত্রে আমরা আহ্বান জানাবো, আমি আইজিপি মহোদয়ের কাছেও বলবো, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছেও বলবো, যাতে আমরা নির্বিঘ্নে সেহরিটা এবং ইফতারিটা বিক্রি করতে পারি। আমাদের জন্য প্রশাসন সহযোগিতা করে, এবং আমাদের যারা অথরিটি আছে তারা যেন কোনোভাবেই আমাদেরকে হয়রানি না করে। যে রোজায় বিভিন্ন মোবাইল টিমের নামে যেরকম আমাদের উপরে খড়গ নামিয়ে দেয়, ধরেন আমরা এই বলে কি রং, আসলে খাবারের কিন্তু রং আছে, জর্দা রং আছে, বিভিন্ন স্যাফরন আছে, বিভিন্ন কিছু আছে, সেই রঙের অজুহাতে, বিভিন্ন অজুহাতে বড় বড় অঙ্কের জরিমানা, এবং তারা শো ডাউন করে, বিভিন্ন ক্যামেরা নিয়ে গিয়ে নিজেদেরকে হিরো বানায়। তো এইখান থেকে বিরত থাকার জন্য আহ্বান করব, যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে শুধরানোর সুযোগ দিবেন।
প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, কিন্তু কোনোভাবেই যেন দেশের রেস্তোরাঁ সেক্টরকে প্রশ্নবিদ্ধ না করা হয়। কারণ আমি আপনার মধ্যে আরেকটা কথা বলি যে এই আমাদের এই সেক্টরটা বুমিং সেক্টর। আপনি বলেছেন 10 বছরে 8 গুণ বেড়েছে, এটা আরও বাড়বে, কারণ আমাদের দেশ যত উন্নত হবে তত আপনারা বাইরে রেস্তোরাঁ খাবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের দক্ষ কর্মী তৈরি হচ্ছে না, দক্ষ লোকবল জনবল তৈরি হচ্ছে না, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এত বড় একটা মার্কেট, এই মার্কেটটা কুক্ষিগত করার জন্য বড় বড় পুঁজিপতিরা উঠে পড়ে লেগেছে। এই জন্য আমাদের এই সেক্টরটাকে প্রশ্নবিদ্ধ করা। আরেকটা বিষয়, আপনি ট্যুরিজমকে ডেভেলপ করতে হলে আপনার নিজের দেশের ব্যাপারে অপপ্রচার করবেন, তাহলে ট্যুরিস্ট কি আপনার এখানে আসবে? পানের থেকে চুন খসলে আপনি জরিমানা করতেছেন, ফলাও করে প্রচার করতেছেন। তো এইটা থেকে বেরিয়ে, যদিও অনেক কমেছে, আমরা আরও জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসাথে কাজ করি। আপনি বলছিলেন যে বড় বড় কোম্পানির কারণে আপনাদের ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে সেটা একটু ব্যাখ্যা করবেন? আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আপনি দেখেন যে বেকারি সেক্টর অলরেডি 4-5টা কোম্পানির হাতে চলে গেছে। যেই আগ্রাসী তারা বিজনেস করতেছে, ক্ষুদ্র উদ্যোক্তা সব ঝরে যাবে। এবং অনেক বড় উদ্যোক্তা, আমি নাম বলবো না, তারা বিরিয়ানির ব্র্যান্ড নিয়ে এসে তাদের এই বাজারটা তারা নষ্ট করছে। আপনার মাধ্যমে বলি, পোলাওর চাল 4-5টা সিন্ডিকেট কন্ট্রোল করে এই পোলাওর চাল আনে 160 টাকা 70 টাকা। এই বড় বড় কোম্পানির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদেরকে ব্যাংক বিশাল ফাইন্যান্স দিচ্ছে, তারা ফসল যখন উঠে যায় তখন তারা এই স্টক করে ফেলতেছে তাদের ফাইন্যান্স দিয়ে, এবং তারা মন মতো বাজারকে কন্ট্রোল করে বাজারে নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই অবস্থা। এই ক্ষেত্রে সরকারের জরুরি পদক্ষেপ হচ্ছে এই যে বড় বড় শিল্পপতি, তাদেরকে বোঝানো যে আপনার আর কত দরকার, ক্ষুদ্র উদ্যোক্তাটা বেঁচে থাকুক। তো বিরিয়ানির ক্ষেত্রে বলেন, রেস্টুরেন্টের ক্ষেত্রে বলেন, বেকারির ক্ষেত্রে বলেন, সবই কিন্তু একই সূত্রে গাঁথা। এই সমস্ত বড় বড় পুঁজিপতিরা, তাদের তো খিদার শেষ হয় না, তাদের পুঁজির অভাব নাই। আপনি ব্যাংকে যান, আমি ব্যাংকে যে 1 টাকাও দিবে না, তাদের নামে কিন্তু হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে। তো তারা তখন এই ব্যবসাগুলো নিয়ে যাওয়ার জন্য তাদের আবার মিডিয়া হাউসগুলোও আছে, ওইখানে আপনার নানান রং মিশিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করলে সাধারণ মানুষের মাথায় ঢুকে যাবে, আরে এই তো ভেজাল ভেজাল ভেজাল, তাহলে আপনি তো এটা খাবেন না, তখন আপনি ব্র্যান্ডের পিছনে ছুটবেন। তো আপনার কাছে টাকা আছে, মিডিয়া আছে, সব আছে, আপনি আপনার প্রোডাক্ট ব্র্যান্ডিং করে ফেলবেন, পাবলিক ওইটাই খাবে। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আপনারা চেয়েছিলেন যে একই সংস্থার অধীনে আপনারা থাকতে চান। জি, আপনাদের একটা দীর্ঘদিনের দাবি। এখন যে ভিন্ন ভিন্ন সংস্থার অধীনে আপনাদেরকে কাজ করতে হয়, এটার ফলে আসলে কি সমস্যা হচ্ছে এবং কেন আপনারা এই দাবিটা করছেন? আপনি দেখেন, এখন আমাদেরকে নানানভাবে অবজার্ভ, মানে কি বলে এটাকে, নানানভাবে আমাদেরকে মানে নানান অথরিটি আমাদেরকে মনিটরিং করে। এর মধ্যে সবার আগে নিরাপদ খাদ্য একটা কর্তৃপক্ষ আছে, বিএসটিআই থেকে আসে, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর থেকে আসে, আমাদের ফায়ার ডিপার্টমেন্ট থেকে আসে, পরিবেশ থেকে আসে, তারপরে আপনার ইনকাম ট্যাক্সের থেকে আসে, তারপর ভ্যাট থেকে আসে, তারপরে ধরেন আমাদের এটা কি বলে, এই কলকারখানা অধিদপ্তরের একটা বিষয় আছে, ভোক্তা অধিকার আছে। এই যে এতগুলো অথরিটি, যে যার মতো এসে যখন তখন কেউ মোবাইল কোড চালায়, কেউ এসে নোটিশ দেয়। তো ক্ষুদ্র উদ্যোক্তারা সারাদিন কি এগুলোর পিছুই ঘুরবে? তো আমরা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিস একটা অথরিটির আন্ডারে হোক, নিরাপদ খাদ্য, বা নতুন কোনো অথরিটি আসুক, যাদের মাধ্যমে আমাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে। আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে, ভ্যাট দেওয়ার ক্ষেত্রে, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, আমাদের যদিও ভ্যাটের ক্ষেত্রে আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, উনি অনুধাবন করেছেন যে 15% ভ্যাট থেকে উনি 5-এ করেছেন আমাদের। এবারও আমাদের দাবি আছে 5 থেকে 3-এ নিয়ে এসে ট্যাক্সটাকেও সাথে সাথে নিয়ে নেওয়া। আমাদের কালকে মিটিং আছে ওনাদের সাথে, আমরা প্রস্তাব জানাবো। আমরা চাই সারা বাংলাদেশের যারা ব্যবসা করবে, ক্ষুদ্র উদ্যোক্তা হোক, যে কোনো উদ্যোক্তা, ট্যাক্স ভ্যাট পরিশোধ করুক, কিন্তু সেটা যেন একটা যৌক্তিক হয়, সেটা যেন একটা সিস্টেমেটিক হয়। এমনভাবে নির্ধারণ না করুক যাতে ফাঁকিবাজি করার সুযোগ থাকে বা তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার সুযোগ থাকে। যেটা আমরা বললাম যে এই যে অথরিটিগুলো, অনেকগুলো অথরিটি, সেই একটা অথরিটির আন্ডারে যদি আমাদেরকে নিয়ে আসা হয়, এই সেক্টরটা অনেক ভালো করবে এবং এই সেক্টরটা দ্রুত এগিয়ে যাবে। আপনি এখন 8 গুণ বলেছেন, তো আগামী 10 বছরে 20 গুণ এই সেক্টর দাঁড়াবে। কারণ আপনি দেখেন গ্রামে এখন মানুষ কিন্তু সকালে নাস্তাটা বাইরে গিয়েই করে, সন্ধ্যা নাস্তাটা বাইরে থেকেই নিয়ে আসছে। তাহলে আপনি যে এই যে বিপুল জনগোষ্ঠী, 18 কোটির মার্কেট, সেই মার্কেটে আপনাকে খাওয়াতে হলে, আপনাকে সেফটি ফুড এনশিওর করতে হলে দক্ষ জনবল লাগবে। তো আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের একটি অথরিটির আন্ডারে নিয়ে আসা হোক, দক্ষ জনবল তৈরিতে প্ল্যানিং করা হোক, যাতে আমরা এই সেক্টরে ভালো ভূমিকা রাখতে পারি।
জনাব ইমরান হাসান, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।